সো এটিএলএস এর স্টেপগুলা ও ড্যামেজ কন্ট্রোল সার্জারি কি এগুলা তো আমরা পড়ছি, রাইট? তো এখন যাই, এখন দেখি। সো এটিএলএস এর ডেফিনেশনটা পড়ছি, ঠিক আছে? স্টেপটা প্রাইমারি সার্ভে। এটা কি ওই যে কার্ডিওথোরাসিক সার্জারিটাই নাকি? না না, এটা হচ্ছে আরেকটা, যে আমরা আগে এটিএলএস এর নোট পড়তেছিলাম না। ওয়ার্ড আচ্ছা, ফাইনাল। হ্যাঁ, ওয়ার্ড ফাইনাল ওইটা, ঠিক আছে? আর তুমি এখান থেকে ফলো করতে পারো, হ্যাঁ, ঠিক আছে? সো আগে তো আমরা এটিএলএস ডেফিনেশন এইসব পড়ছি, হ্যাঁ। তার সেকেন্ডারি সার্ভে ও ডেফিনেটিভ কেয়ার, জাস্ট টু রিক্যাপ, প্রাইমারি সার্ভে অ্যান্ড সাইমultaneous রিসাসিটেশন, পুরাটা লাইন। সার্ভেও করবো, ডায়াগনোসও করবো, ওর ছোটো একটু একটু করে ম্যানেজমেন্টও করে ফেলবো, রাইট? সেকেন্ডারি সার্ভেতে এই লাইফ থ্রেটানিং ইঞ্জুরি ছাড়া কোন হেড টু টেস্ট সব এক্সামিনেশন করবো, আর কোনো ইঞ্জুরি মিস হয়েছে কি না এটা দেখবো। ডেফিনেটিভ সার্জারিতে যেগুলা ইম্পর্টেন্ট ইঞ্জুরিগুলো, ওদের সার্জিক্যাল ম্যানেজমেন্টটা হচ্ছে ডেফিনেটিভ সার্জারি। ডেফিনেটিভ সার্জারি ইজ সার্জিক্যাল ম্যানেজমেন্টটা। এখানে তো আমরা এখন পর্যন্ত সার্জারি যাই না, ওটিতে ঢুকি নাই, রাইট? আমি তো ওখানে করতেছি সব কিছু। তারপর তাইলে আমরা একটু দেখি, হ্যাঁ। আচ্ছা, এটা কি ইরেজার কোথায় থাকে যে? এটা কলার নোট। কলার নোট না, এটা এখানে আছে। আচ্ছা আচ্ছা, গুড নোটস এখানে, ঠিক আছে? তারপর একটা জিনিস বলি তোমাকে এক্সামে জিজ্ঞেস করবে এটিএলএস তো ডেফিনেশনটা তুমি পারো, সিস্টেম্যাটিক অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড অ্যাপ্রোচ ফর ইনিশিয়াল ম্যানেজমেন্ট, প্রথম যেটা, রাইট? কারণ কি আমরা তো পুরা ম্যানেজমেন্ট করতেছি না, লাইফ থ্রেটেনিং ম্যানেজমেন্ট ফর ট্রমা পেশেন্ট, রাইট? এখান থেকে স্টোরিটা হচ্ছে, এটা স্টোরি জিজ্ঞেস করতে পারে, রাইট? সো দিস ওয়াজ মেড ইন 1976, ঠিক আছে? আর তোমাদেরকে ভাইভাতে এটা স্টোরিটা বলে, এটা এটিএলএসটা কেমনে শুরু হয়েছে জানো? ওই যে কোন একটা সায়েন্টিস্ট নাকি? হ্যাঁ। সো there was this scientist or like orthopedic surgeon, উনি অর্থোপেডিক সার্জন আমেরিকাতে, জেমস টাইনার, ঠিক আছে? তো উনি, লং স্টোরি শর্ট, উনি একটা হেলিকপ্টার নাকি প্লেনে ঘুরতে গেছিল, তারপর ফ্যামিলির সাথে, ও নিজের প্লেন চলাইতো, তারপর প্লেনে একটা ফেটাল ক্র্যাশ হয়ে গেছে, ঠিক আছে? তো উনি তো বাঁচে গেছে, কিন্তু ওর ওয়াইফ ওর কিডস সব মারা গেছে, ঠিক আছে? কিন্তু ওনার যখন ট্রিটমেন্ট হচ্ছিল, ওর ওয়াইফ ওর কিডসের ট্রিটমেন্ট হচ্ছে, উনি দেখছে যে সিস্টেম দিয়ে ওদের ট্রিটমেন্ট হয়, ওরা আসলে ও সিস্টেমটা ভালো কাজ করতেছে না, এটার জন্য তো ওনার ওয়াইফ ও কিডটা মারা গেছে, রাইট? তো উনি তারপর মনে করছে আমি এর থেকে একটা ট্রমা পেশেন্টের জন্য আমি একটা ভালো সিস্টেমটা তৈরি করি, সো দ্যাট নো আদার লাইক ইনসিডেন্ট ও লাইক আদার ফ্যামিলিজ লাইক মাইন্ড ওয়ন্ট ডাই ইন দিস, এরকম অ্যাক্সিডেন্ট হলে ওদের এরকম অসুবিধা না হয়, রাইট? সো দ্যাটস ওয়াই দে ডেভেলপ দ্য কনসেপ্ট অফ এটিএলএস, রাইট? তো এখন এটিএলএসটা তখন ডেভেলপ হয়েছে, তারপর অনেকগুলো মডিফিকেশন আসছে, রাইট? কারণ কি আমাদের সায়েন্সটা অনেক ইমপ্রুভ হচ্ছে না, তো মডিফিকেশন। সো দিস ইজ দ্য স্টোরি, জেমস টাইনার, প্লেন ক্র্যাশ, ফ্যামিলি দ্যাট, দেন ইউ কেম আপ উইথ এটিএলএস, রাইট? যেটা বললে, জিজ্ঞেস করলে, ইন দ্যাট কেস ইউ ক্যান সে, রাইট? এটাও বললাম। তারপর আমরা যাই, সো এখানে তো এখন চলে আসি স্টেপ 1, রাইট? 3টা স্টেপ, 1, 2 and 3। স্টেপ 1 হচ্ছে প্রাইমারি সার্ভে অ্যান্ড সাইমালটেনিয়াস রিসাসিটেশন। না, এটার মেমোনিক হচ্ছে CABCDA, রাইট? এখন নতুনে হচ্ছে ছোট সিটা আগে চলে আসছে, রাইট? আগে ABCDE ছিল, এখন CABCDE বলতেছে, রাইট? প্রথম সিটা হচ্ছে কন্ট্রোল অফ ক্যাটাস্ট্রফিক হেমারেজ, রাইট? তোমার চোখের সামনে যেগুলো বেশি ব্লিডিং যাচ্ছে ওইটা আগে কন্ট্রোল করবে। মেজর আর্টারি বা মেজর, হ্যাঁ, রাপচার হয়, স্পার্টিং করে অনেক বেশি ব্লিডিং হচ্ছে, ওইটা আগে কন্ট্রোল করবে, রাইট? সো টেক্স প্রিসিডেন্স ওভার এয়ারওয়ে ইন কেস অফ ম্যাসিভ এক্সটার্নাল ব্লিডিং হইলে, রাইট? সো কি মেথড এটা জিজ্ঞেস করবে, হোয়াট আর দ্য মেথডস অফ কন্ট্রোলিং ব্লিডিং, ম্যাসিভ ব্লিডিং? ডাইরেক্ট প্রেশার দিয়ে রাখতে পারো আর্টারি উপরে হাত দিয়ে, রাইট? উন্ড প্যাক করতে পারো, যদি অনেক বড় উন্ড, তো গজ পিস দিয়ে ওখানে ঢুকায় পুরাটা প্যাক করে দাও, ঠিক আছে? চেপে দাও, রাইট? লিম এলিভেট করতে পারো, লিম এলিভেট করলেও তো এলিভেশন করলে আমাদের এখানে মেনলি কি হয়, গ্র্যাভিটি দিয়ে ব্লাডটা উপরে যাবে না তো, রাইট? যদি লিম, যদি আমাদের তো নরমালি গ্র্যাভিটি আছে, মানে হ্যাঁ, তো তুমি এটা লিম কাটা গেছে, রাইট? ওর তার লিম এরকম কেটে গেছে, তো তুমি লিমকে এরকম উপর করে রাখবে আর কি, এরকম নিচে করে রাখলে আরো রক্ত যাবে না নিচে, তো উপর করে যাবে, তো তোমার ব্লাড তো উপরে যাইতে চাবে না, তো ব্লাড তো ওয়াটার না, তো লিমটা এলিভেট করলে ও ব্লিডিং একটু কমে যায়, ঠিক আছে? লিম এলিভেশন করতে পারো। হেমোস্ট্যাটিক ড্রেসিং করতে পারো, কিন্তু এটা আসলে আমাদের এখানে তেমন অ্যাভেলেবল না, ঠিক আছে? তারপর টর্নিকেট, যদি তুমি টর্নিকেটও তো দিতে পারো, রাইট? টর্নিকেট দিলে, সো হ্যাঁ, টর্নিকেট, ডাইরেক্ট প্রেশার, উন্ড প্যাকিং, উন্ড এলিভেশন, এগুলা করলেই তো হবে, রাইট? তো 2-4টা বলবে আর কি, ম্যাসিভ ব্লিডিং কেমনে তোমার চোখের সামনে হলে কেমনে কন্ট্রোল করবা, রাইট? তো দিজ আর দ্য মেথডস। না, টর্নিকেট স্পেসিফিক, কিন্তু যখন তুমি টর্নিকেট দাও, তারপর তোমাকে টাইমটা রেকর্ড করতে হয় কখন দিছো, কারণ কি তুমি টর্নিকেট দিছো কিন্তু 2-4 ঘন্টা ধরে তুমি টর্নিকেট দিয়ে রাখছো, টর্নিকেট নিজেও তো ব্লাড সাপ্লাই কম করে দিবে, গ্যাংগ্রিন করে দিবে না, রাইট? সো ইউ হ্যাভ টু মেনশন লাইক রেকর্ড কখন দিছো।
সো ইউ একটা টাইম থাকে টর্নিকেটে, এর থেকে বেশি তুমি টর্নিকেট দিয়ে রাখতে পারবে না, তো তোমাকে একটা মাইন্ডফুল হইতে হবে, রাইট? দ্যাট ইজ দ্যাট, রাইট? না, দ্যাট ইজ কন্ট্রোল অফ ক্যাটাস্ট্রফিক হ্যামারেজ, রাইট? যদি চোখের সামনে হ্যামারেজ হলে তুমি এইভাবে কন্ট্রোল করবে। তারপর কী করে? এয়ারওয়ে, রাইট? নাও দ্য ইম্পর্টেন্ট থিং ইজ এ বি সি ডি সিকোয়েন্সিয়ালি যাবে, রাইট? তুমি এয়ারওয়ে করার আগে তুমি ব্রিথিং করতে পারবে না, রাইট? কারণ কি, এয়ারওয়ে হচ্ছে তোমার এয়ারওয়ে প্যাটেন্সিটা মেনটেন করতেছে, রাইট? তো তুমি ব্রিদিং ঠিক আছে কিন্তু তোমার প্যাটেন্সি নাই, তো কোনো লাভ হয়েছে? মানে আগে প্যাটেন্ট করার পর ব্রিদিং ঠিক করবা, রাইট? তো দিস ইজ দ্য সিকোয়েন্স শুড বি মেনটেন। তো এয়ারওয়েতে তুমি আগে অ্যাসেসমেন্ট করবা এয়ারওয়ে ঠিক আছে কিনা। তুমি কেমনে অ্যাসেসমেন্ট করে? তুমি একটু আগে বলছে না, আগের ক্লাসে তুমি বলছে তুমি নাম জিজ্ঞেস করবে, আপনার নাম কি? যদি বলতে পারে মোটামুটি ধারণা ওর ব্রিদিং এয়ারওয়েতে ঠিক আছে। অন্য কি কি ধরে, এটা অ্যাপলি থেকে নিছি, হ্যাঁ আমি। তো ওখানে হাউ ডু অ্যাসেস এয়ারওয়ে? ইউ অ্যাসেস এয়ারওয়ে বাই লুকিং ফর লুক, ফিল অ্যান্ড লিসেন, রাইট? তো তুমি দেখবা যে তোমার মুখের ভিতরে কোনো সেক্রিশন আছে কিনা, মুখ খুলে দেখবা, রাইট? কোনো ফরেন বডি ঢুকে আসছে কিনা, রাইট? অ্যাক্সিডেন্ট হলে অনেক কিছু মুখ ভিতরে চলে যায়, রাইট? দেখবা। তারপর রেসপিরেটরি ডিস্ট্রেস, তো নিঃশ্বাস নেওয়ার সময় ইফ দের ইজ এনি অবস্ট্রাকশন ইন দ্য আপার এয়ারওয়ে, তখন একটা শার্প সাউন্ড চলে আসে, ওইটাকে বলি আমরা কি স্ট্রাইডর। আচ্ছা, যদি সে কথা ঠিকমতো বলতে না পারে, তখন আমি যদি দেখি তার স্যালাইভেশন বা ফরেন বডি কোনো কিছু না থাকে, তারপর আমি ওটা ক্লিয়ার করলাম, তারপরে তার এয়ারওয়ে এখনো আমি প্যাটার্ন পাচ্ছি না, তখন আমার থার্ড ম্যানেজমেন্টে আমি ম্যানেজমেন্টে চলে আসতেছি। হ্যাঁ, আগে আমরা ডায়াগনোজ কেমনে করবো ওর সমস্যা আছে, রাইট? এটাকে বলিস যদি কোনো হার্শ সাউন্ড থাকে, রাইট? কোনো কিছু অবস্ট্রাকশন করলে এরকম সাউন্ড থাকে না, হ্যাঁ, অ্যাজমাতে উইজ থাকে। দুইটা জিনিস আছে, তোমার মেডিসিনও কাজ আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে স্ট্রাইডর আর একটা হচ্ছে উইজ। এটার পার্থক্য জানো? স্ট্রাইডর তো আমরা ওই যে থাইরয়েডের ক্ষেত্রে করতে হয়, যে হ্যাঁ সামনে গিয়ে শুনতাম, হ্যাঁ থাইরয়েডে তো শুনছো, রাইট? কিন্তু আসল ডেফিনেশনটা কি, পার্থক্য জানো স্ট্রাইডর আর উইজের? এটা লাগবে সব সময়, তুমি তো স্ট্রাইডর উইজ বলবা, কিছুটা বাঁশির মতো একটা আওয়াজ। হ্যাঁ, সো ইট ইজ মিউজিক্যাল, ভেরি গুড, মিউজিক্যাল। অ্যান্ড দিস ইজ নট মিউজিক্যাল, এটা অনেক হার্শ, রাইট? আর আরেকটা হচ্ছে স্ট্রাইডর, ইট হ্যাপেন্স ডিউরিং ইন্সপিরেশন, নিঃশ্বাস নেওয়ার সময় হবে। কেন নিঃশ্বাস নেওয়ার সময়, কেন এটা এক্সপিরেশনে হবে না? এক্সপিরেশনে হয় না, নিঃশ্বাস নেওয়ার, আমি আসতেছি কেন, ঠিক আছে? উইজটা হচ্ছে এক্সপিরেশনের সময় হয়, ঠিক আছে? নিঃশ্বাস ছাড়ার সময়, হ্যাঁ ঠিক আছে। ওর স্ট্রাইডরটা হচ্ছে, এই তিনটা পয়েন্ট মনে রাখলে সবসময় মনে রাখবে। আর স্ট্রাইডরটা হচ্ছে যে তোমার অপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হইলে যে আছে না, ও নেক, গ্লটিস, এগুলা, ল্যারিংস, এই জায়গায় ট্র্যাকিয়া, ল্যারিংস, রাইট? কিন্তু যদি লাইক ভিতরে ব্রঙ্কাসে অবস্ট্রাকশন হইলে, ট্র্যাকিয়ার নিচে পার্টে অবস্ট্রাকশন হইলে, লোয়ার এয়ারওয়েতে অবস্ট্রাকশন হইলে তোমাকে উইজ হবে। তো তিনটা পয়েন্ট: স্ট্রাইডর, আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, হার্শ সাউন্ড ডিউরিং ইন্সপিরেশন; উইজ, লোয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন, মিউজিক্যাল সাউন্ড অ্যান্ড ডিউরিং এক্সপিরেশন। এখন আমি তোমাকে বলি উইজে এক্সপিরেশনের সময় কেন হয়, কারণ কি উইজের একটা এক্সাম্পল বলো তো, কোথায় উইজ পাওয়া যায়? উইজ তো নরমালি অ্যাজমা। ভেরি গুড, অ্যাজমা সিওপিডিতে পাওয়া যায়, রাইট? এখন কেন পাওয়া যায়? বিকজ অ্যাজমা সিওপিডিতে, এটা তোমাকে বলবো কি বলবো না, এটা মেডিসিনের কথা আমি বলে ফেলি, সমস্যা, ঠিক আছে? মেডিসিনের সব কিছু আমি তো একসাথে পড়তেছি তো, হ্যাঁ। সো অ্যাজমা ও সিওপিডিতে কেন উইজ হয়, এটা আরেকটা প্রশ্ন, হ্যাঁ, তুমি বুঝতে চাইলে। সো অ্যাজমাতে সমস্যা কি হচ্ছে, তোমার লাংস আছে, রাইট? এরকম, রাইট? লুমেন ছোট হয়ে যাচ্ছে, রাইট? লুমেন ছোট হয়ে গেছে, রাইট? ডিউ টু ইনফ্লামেশন, রাইট? ইনফ্লামেশন। তো যখন তুমি নিঃশ্বাস নিচ্ছ, তোমার চেস্ট ওয়ালটা এক্সপান্ড করতেছে না, রাইট? তো এক্সপান্ড করার মানে হচ্ছে যে প্লুরাল ক্যাভিটিতে স্পেস নেগেটিভ হয়ে গেল না, প্রেশার, দ্যাটস নেগেটিভ হইলে না লংটা এক্সপান্ড হচ্ছে। যখন এক্সপায়ার করতেছো, তোমার লং থোরাসিক কেসটা ছোট হয়ে যাচ্ছে না, তো তোমাকে লংসকে প্লুরাল স্পেসে প্রেশারটা পজিটিভ হয়ে যাচ্ছে না, এটার জন্য তো লং কোল্যাপস করতেছে, ব্রেথটা বাইরে চলে আসতেছে, না? আচ্ছা, নেগেটিভ প্রেসারটা হচ্ছে যখন আমার এটা এক্সপান্ড করতেছে, সাথে এক্সপান্ড করবে, তখন নেগেটিভ প্রেসারটা, যখন এক্সপায়ার করবা তারপর পজিটিভ প্রেসার আসবে, রাইট? এখন যখন পজিটিভ প্রেসার আসতেছে, যখন ইন্সপায়ার করতেছো, তাইলে তো এই যে ব্রঙ্কাস আছে না, এটাও তো প্লুরাল ক্যাভিটি ভিতরে আছে না, ব্রঙ্কাস, এটাও তো নেগেটিভ প্রেসার তো টানতেছে, তো বাইরে টানতেছে, ঠিক আছে? এটাও তো বাইরে টানতেছে, রাইট? বাট when you expire, তো আর এটাকেও প্রেসার পড়তেছে না এক্সপিরেশনের সময়, তো ব্রঙ্কাস ইন্সপিরেশনের সময় বড় থাকবে নাকি এক্সপিরেশনের সময় বড় থাকবে? ব্রঙ্কাস ইন্সপিরেশনে কেন?
কজ তখন তো আমার ইয়ারটা তখন ইয়া হচ্ছে লাংয়ের মধ্যে এন্টার করতেছে, হ্যাঁ তখন তো লাংগুলো মানে বেলুনের মতো ফুলে ভেরি যাবে, ভেরি গুড। তো তখন তো নেগেটিভ প্রেশার আছে, তো pressure ব্রঙ্কসকেও তো বাইরে থেকে টানতেছে, এক্সপিরেশন সময় ছোট হয়ে যায়। ছোট হয়ে তো যাবে। ছোট হওয়ার, যখন ছোট হয়ে যায়, ওয়েন ছোট ডায়ামিটারে বাতাসটা চলে যায়, তার একটা ফ্লুটেও তো সেম, ছোট ছিদ্র থেকে যদি বাতাস যায় তাহলে সাউন্ড চলে আসে না। একটা দ্যাট ইজ musical ওয়াই type। অ্যাজমাতে শুধু এক্সপিরেশনের সাউন্ড চলে আসে, হুম বিকজ ডিউরিং এক্সপিরেশন দ্য ব্রঙ্কস ডায়ামিটার ইজ স্মলার, হুম ইন্সপিরেশনে তো ইট ইজ বিকাম বিগার। সো ইন্সপিরেশনে কোনো সাউন্ড নাই, যখন এক্সপায়ার করতেছি তখন সাউন্ড, তখন ওইটা চলে আসতেছে, ঠিক আছে। এটার জন্যে অ্যাজমাতে ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন, তোমার ইন্সপিরেশন ওর এক্সপিরেশনের যে রেশিও আছে না, এক্সপিরেশন উইল বি প্রলং ইন অ্যাজমা, কারণ কি এক্সপিরেশনের সময় যে ব্রঙ্কসটা অনেক ছোট হয়ে যায়, আগে থেকে ছোট আছে আরো ছোট, এটার জন্য ছোট ছিদ্র থেকে তো বাতাস যেতে অনেক সময় লাগে না, দ্যাটস ওয়াই ইন অ্যাজমা এক্সপিরেশন বিকামস প্রলং, ইন সিওপিডি অ্যাজমিরেশন বিকামস প্রলং, দ্যাটস ওয়াই ইউ গেট উইজ ডিউরিং এক্সপিরেশন, ঠিক আছে। তো অ্যাজমা উইজ কেন এক্সপিরেশনের সময় পাচ্ছ এটা বুঝছো? হ্যাঁ মানে Right? ডিউরিং এক্সপিরিয়েন্সের সময় আমার ব্রঙ্কাসের ডায়ামিটারটা আরো কমে যায়, হ্যাঁ। এখানে অলরেডি সে ক্রনিক ইনফ্লামেশনের কারণে কমে আছে, আবার ওই ডিউরিং এক্সপিরিয়েন্সের সময় আরো কমবে, যেহেতু আর লাং তখন আমার এক্সপান্ড থেকে হবে, কোলাপস হচ্ছে, হ্যাঁ প্রেশার চলে আসতেছে, পজিটিভ প্রেশারটা চলে আসছে, এই কারণে মেইনলি ওই বাঁশির সাউন্ডটা আরো হবে, প্রনাউন্সড হবে, রাইট। দ্যাটস ওয়াই উইজ, আমার কথা এখানে তো আমি ইন্সপিরেটরের ফেজও শোনা যাওয়ার কথা না, কজ লুমেন তো অলরেডি তার হ্যাঁ ইনফ্লামেশন হ্যাঁ ছোট হয়ে আছে। ইন্সপিরেশন সময় শোনার কথা, কিন্তু ইন্সপিরেটরের সময় ধরো এরকম আছে, কিন্তু এক্সপিরেটরে আরো এরকম হয়ে যাবে না, রাইট। মানে এক্সপিরেটরের ক্ষেত্রে লুমেনটা আরো ছোট ছোট, তো ইন্সপিরেটরের সময় যে যে সাউন্ডটা চলে ওইটা তেমন প্রনাউন্স না, তুমি বুঝতে পারবে না, সাউন্ড থাকতে পারে মোর লাউডার ইন দা ডিউরিং এক্সপিরেশন, দ্যাটস ওয়াই ইউ গেট উইজ ইন এক্সপিরেশন, সহজ কথা, রাইট। এখন স্ট্রাইডরটা হচ্ছে উপরেই আছে, এখানে যদি কোনো ফরেন বডি থাকলে, যদি তোমার কোনো টিউমার থাকে, ল্যারেঞ্জিয়াল টিউমার, তো যদি ফরেন বডি কোনো কোইন আটকায় থাকে, থাইরয়েড কার্সিনোমা, তো থাইরয়েডটা হচ্ছে এত বড় থাইরয়েড হয়ে গেছে তোমার ট্র্যাকিয়াতে কমপ্রেস করে আসতেছে, এটার জন্য তুমি ওই টেস্ট করছিলে না, শুনতেছো, এটা কি বলে, হোয়াট ইজ দিস টেস্ট কল, ককার্স টেস্ট না, রাইট ককার্স টেস্ট, হ্যাঁ এরকম এই সাইড দিয়ে শুনে, রাইট। স্ট্রাইডর আর উইজের পার্থক্যটা বুঝছো, রাইট, গুড। নাও এখন তো রেসপিরেটর এতে আমরা কি দেখতেছি, কোনো অবস্ট্রাকশন আছে, সেক্রিশন আছে, তো কোনো স্ট্রাইডার আছে কিনা, এগুলাই দেখতেছি, রাইট। সো এগুলাতে দেখছি এক্সেসরি মাসলস অফ রেসপিরেশন ইউজ হচ্ছে কিনা, রাইট, কারণ কষ্ট হইলে তো ওই অন্য মাসল স্টর্নোক্লিডোমাস্টয়েড ট্র্যাপিজিয়াস এগুলা তো ইউজ করতে থাকে, রাইট, যদি ওখানে অবস্ট্রাকশন থাকে, রাইট। তো এগুলা ডিক্রিজ লেভেল অফ ল্যাক অফ ডিটেক্টেবল ব্রেথ ওর ল্যাক অফ ডিটেক্টেবল ব্রেথ, যদি নিঃশ্বাসও না, যদি অবস্ট্রাকশন হলে হাত কাছে দিলে নিঃশ্বাস আসবে না, রাইট। সো সহজ কথা, তো এইগুলা করে তোমরা অ্যাসেসমেন্ট করবা। তারপর অ্যাসেসমেন্টটা হয়ে গেল, তারপর বেসিক ম্যানেজমেন্ট, তার এরকম পাইলে, যদি এয়ারওয়ে অবস্ট্রাকশন পাইলে তুমি কি করবা, তুমি ম্যানেজ করবা ইমিডিয়েটলি কি ম্যানেজ করবা, তুমি চিন লিফট ও জ থ্রাস্ট করতে পারবা, রাইট। তো চিনটা একটু লিফট করে দিবা, জটি একটু পিছনে চলে আসবে, এরকম করলে তোমার কি হয়, যে এয়ারওয়ে আছে না, ওর অ্যালাইনমেন্টটা ভালো হয়ে যায়, রাইট, সো দ্যাট ওর নিঃশ্বাস নিতে সহজ হয়। ইফ ইউ লিফট দ্য চিন অ্যান্ড পুট দ্য জ ব্যাকওয়ার্ডস, রাইট, দেন দ্য অ্যালাইনমেন্ট অফ এয়ারওয়ে বিকামস ভার্টিক্যাল, সো সহজভাবে নিঃশ্বাস নিতে পারে। সো ইউ ক্যান ডু দ্যাট, এটা তো 1 সেকেন্ডের কাজ না, ইমিডিয়েটলি করতে পারো, রাইট। তারপর ফিঙ্গার সুইপ করতে পারো, মুখ ভিতরে হাত দিয়ে এরকম করে কিছু আছে কিনা কিছু বের করতে পারো, হ্যাঁ, যদি তোমার কাছে একটা সাকশন ডিভাইস থাকে, তারপর তো কোনো সেক্রেশন আছে ওইরকম করে সাকশন করে নিতে পারো। তো দিজ আর বেসিক ম্যানেজমেন্ট। এখন এটুকু করার পর যদি নিঃশ্বাস আসে, রাইট, তারপর ভালো হয়ে যায়, যদি এটুকু করার পরও না হয়, তারপর আমরা অ্যাডভান্স এয়ারওয়ে ম্যানেজমেন্টে চলে যাব। তারপর আমাদেরকে একটু ইনভেসিভ কাজ করতে হবে, এটুকু করলে না হয়। তারপর তোমরা ট্র্যাকিয়াল ইন্টিউবেশন করতে পারো, রাইট। তো ওটিতে দেখবা না পুরা টিউবটা ট্র্যাকের ভিতরে ঢুকে গেছে, সো তুমি ইন্টিউবেশন করতে পারো, রাইট। নাইলে তোমাকে এটাও না হইলে তোমাকে ক্রিকোথাইরো ও ট্র্যাকিওস্টমি করতে পারো, রাইট। তো যদি ছিদ্র করে দিবা একটা, যে তোমার এরকম ট্র্যাকিয়া আছে না, তোমার নোজ হইলো ট্র্যাকিয়া এখানে আছে, এই ট্র্যাকিয়াতে এত বেশি অবস্ট্রাকশন, মনে হয় তোমার এত বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, ট্র্যাকিয়াটা পুরাটা ক্রসড হয়ে গেছে, তো এটা তো কোনো সুইপ টিপ করলে কিছু হচ্ছে না, রাইট। আর তুমি এন্ডোট্র্যাকিয়াল টিউব দিতে চাচ্ছ, ওইটাও ঢুকতেছে না, এটা ক্রস হয়ে গেছে, তো তুমি কি এখানে একটা ছিদ্র করে দিবা, সো দ্যাট বাতাস অল্টারনেট ওয়ে থেকে চলে আসতে পারে, রাইট। তো এটাও ইমার্জেন্সি, হোয়াট আর সাম অফ দ্য ইমার্জেন্সি লাইফ সেভিং প্রসিজারে একটা হচ্ছে ট্র্যাকিওস্টমি। তো আমি ওইখান থেকে তখন তাকে অক্সিজেন থেরাপি দিব।
হ্যাঁ ট্র্যাকিওস্টমি ছিদ্র করবা, তারপর ওখানে অক্সিজেন দিবা। ও তো নেজাল দিয়ে তোমার হ্যাঁ নিতে পারে না। ট্র্যাকিওস্টমি ইএনটিতে দেখবে, আমি নিজেও দেখছি অনেকগুলো অনেক ট্র্যাকিওস্টমি করে আমাদের হসপিটালে, ঠিক আছে। এখানে ছিদ্র করে এখান থেকে নিঃশ্বাস নিবে আর কি, ঠিক আছে। তো এটা করতে পারো। তো যদি দিস ইজ ইফ দ্য বেসিক ম্যানেজমেন্ট ডাজ নট ওয়ার্ক দেন ইউ গো ফর অ্যাডভান্স ম্যানেজ কয়েকটা নাম বলা, ইন্টিউবেশন নাইলে ট্র্যাকিওস্টমি করবে, ঠিক আছে। থোরাকোস্টমি আলাদা ব্যাপার, থাইরয়েডোটমি, রাইট। ওইটা হচ্ছে ট্র্যাকিওস্টমি, যদি ক্রিকোথাইরয়েড কার্টিলেজে করো, একটু উপরে করো, ওইটা ক্রিকোথাইরয়েডক্টমি। যদি নিচে একটু ট্র্যাকিয়াতে করো, ব্যাপারটা একটি, ঠিক আছে। আমরা একটা ছিদ্র করে দিব অবস্ট্রাকশনটা বাইপাস করার জন্য, সহজ কথা, রাইট। গুড। নাও তো এটা তো তুমি ডায়াগনোসিস কেমনে করবা, সব সময় ABCD সব কিছুর ডায়াগনোসিস পার্ট और ট্রিটমেন্ট পার্টটা মনে রাখবে, ঠিক আছে। এ ডায়াগনোসিস কেমনে করে, ট্রিটমেন্ট কেমনে করে। এখন এতে একটু দেখো, এয়ারওয়ে উইথ সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন, দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, রাইট। কেন সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন, বিকজ ফর এক্সাম্পল ইফ দেয়ার ওয়াজ আ ইনজুরি, তার তোমার ভার্টিব্রা ফ্র্যাকচার হয়ে গেছে সার্ভাইকাল, রাইট। সো আমি বললাম না ফ্র্যাকচার তো দুই ধরনের থাকে, একটা স্টেবল ফ্র্যাকচার, এটা আনস্টেবল ফ্র্যাকচার, রাইট। সো ভার্টিক্যাল ফ্র্যাকচার ইফ ইট ইজ আনস্টেবল, বেশি নাড়াচাড়া করে, এক জায়গায় থাকতেছে না ফ্র্যাকচার ফ্র্যাগমেন্টগুলো, যদি নাড়াচাড়া কোনো স্লিপ হয়ে যায়, আর তোমার যে ভার্টিব্রা স্পাইনাল কোডে কোনো কম্প্রেশন হয়ে গেলে তো অনেক মানুষ তো তখনই মারা যাইতে পারে, বিকজ এখানে তো সব কিছু আছে, ইম্পর্টেন্ট নার্ভগুলো আছে, রাইট। হ্যাঁ তো এখান থেকে পুরো প্যারালাইসিস হইতে পারে, রাইট। সো এয়ারওয়ের সাথে সাথে তোমরা সবসময় বলবা এয়ারওয়ে উইথ সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন। এখন সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন কেমনে করে, এটা আরেকটা ব্যাপার, রাইট। ফার্স্ট হচ্ছে ইফ ইউ ডু নট হ্যাভ এনিথিং দেন ইউ ডু ম্যানুয়াল ইনলাইন মোবিলাইজেশন। এটার মিনিংটা হচ্ছে শুধু তুমি হাত দিয়ে তোমার ওর নেকটা ধরবা, হেডের নেকটা স্টেবল রাখবা, নাড়াইতে দিবা না। মানে এটাকে আমি সিটিং পজিশনে নাকি লাইং পজিশনে তুমি শুধু হাত দিয়ে এরকম ধরে রাখবা, আমি করতে দিবা না, সাইড নাড়াচাড়া করতে দিবা না, হাত দিয়ে একজন না হাত দিয়ে ধরে। সো দিস ইজ ম্যানুয়াল ইনলাইন স্টেবিলাইজার, দেখতেছো যে হাত দিয়ে ধরতেছে না, সো দ্যাট নাড়াচাড়া করতে না পারে নেকটা, নাড়াচাড়া করলে ফ্র্যাকচারটা ডিসপ্লেস হওয়ার চান্স আছে না, এটার জন্য ম্যানুয়াল। ওর যদি তোমার কাছে থাকে, এটার নাম বললে অনেক খুশি হয়ে যাবে, যদি তোমার কাছে ইনস্ট্রুমেন্ট থাকে, তুমি কি দিতে পারো, তুমি দিতে পারো স্টিপ সার্ভাইকাল কলার, অ্যানাদার নেম ইজ ফিলাডেলফিয়া কলার। একটা যে নেক ফ্র্যাকচার হইলে একটু কলার থেকে না, এটা ইমার্জেন্সি কন্ডিশনেও দেওয়া যায়। সো আমরা কি বলতেছিলাম, যদি তুমি ম্যানুয়াল ইনলাইন, যদি তোমার কাছে ইনস্ট্রুমেন্ট থাকে, তুমি একটা সার্ভাইকাল কলার দিতে পারো। এটার আরেকটা নাম হচ্ছে ফিলাডেলফিয়া কলার, ঠিক আছে। তো কলার দিলে তো স্টেবল থাকবে, নাড়াইতে পারে। দিস ইজ আ ফিলাডেলফিয়া কলার, এভাবে দিস থিং। ও আচ্ছা, এটার নামটা বলতে বলছি। হ্যাঁ ফিলাডেলফিয়া কলার, আমি ছবি নেট থেকে আনছি আর কি, ঠিক আছে। দিস ইজ ফিলাডেলফিয়া কলার। আর যদি এটা না থাকে, রাইট, যদি ফিলাডেলফিয়া কলার, একটা কাজ করে তুমি স্ট্র্যাপিং দ্য হেড টু দ্য ব্যাকবোর্ড, রাইট। তুমি কোনো একটা হার্ড ট্রলি মতে ওকে রাখবা, তারপর ওর মাথাটা একটা স্ট্র্যাপ ওর যে কোনো কাপড় দিয়ে ট্রলির সাথে বেঁধে রাখি দিবা এরভাবে। তো এরকম টাইট করে বেঁধে রাখে দিলেও তো নাড়াইতে পারবে না, তো ঠিক আছে। টেবিলের সাথে এরকম করে তুমি মাথাটা এরকম বেঁধে রাখি দিবা, সো দ্যাট ওইটা স্টেবল থাকে, রাইট। সো দের আর 3 ওয়েজ অফ প্রোটেক্টিং দ্য সার্ভিক্স। হোয়াট আর দিস? ফার্স্ট ইজ ম্যানুয়াল ইনলাইন মোবিলাইজ, হাত দিয়ে ধরবা, রাইট। এটা না হলে ব্যাকবোর্ডের সাথে তুমি মাথাটা বেঁধে দিবা, না এটাও না পারলে ওর এটা থেকে আরো ভালো হচ্ছে যদি তোমার কাছে তুমি একটা সার্ভাইকাল কলার দিতে পারো, রাইট। তো এটা 3টা ওয়েতে মনে রাখবে, ঠিক আছে। হাউ ডু ইউ প্রোটেক্ট দ্য স্পাইন, ঠিক আছে। এটা কেন করতেছি, কারণ কি ইফ দেয়ার ইজ এনি মুভমেন্ট, if the fracture is unstable, then it might lead to compression of the cervical like the spinal cord, right. That's very very important. আচ্ছা, যদি কোনোভাবে তার সার্ভাইকাল স্পাইন ইনভলভ করে, তাহলে এটা আমার কি তার করতে পারে? ওটার তো অনেক কিছু হইতে পারে, যদি পেইন হইতে পারে, ইমিডিয়েট পেইন হইতে পারে, তারপর ওই হাত পায়ে নামনেস হইতে পারে, রাইট। তারপর ওর আমার এটার ম্যানেজমেন্টটা করা লাগবে না, যেহেতু তার সার্ভাইকাল স্পাইন অলরেডি এখানে আমার ম্যানেজমেন্টটা, এটা তো আমি করতেছি যাতে ফার্দার কমপ্লিকেশনের দিকে না যায়। হ্যাঁ, তো এটার ম্যানেজমেন্টটা তুমি নিজে তো করতে পারবে না, এটার জন্য তোমার নিউরোলজি অন কল দিতে হয়, ঠিক আছে। এরকম হয়ে গেলে তো কি করা, ওটা কি তখন আমরা যে ডেফিনিটিভ সার্জারি আসবে নাকি? হ্যাঁ, ডেফিনিটিভ সার্জারি ডিসিআর এর মধ্যে পড়বে না, হ্যাঁ ডেফিনিটিভ সার্জারি ডিসিআর তো করতে পারো। যদি তোমার ইমিডিয়েটলি ডিকম্প্রেস করা যায়, তাহলে অর্থোপেডিক সার্জনকে আনে, ওরা কি ফ্র্যাকচারটা ইমিডিয়েট সার্জারি করে ডিকম্প্রেস করতে পারে, রাইট। সো দিস ইজ নট দ্য প্রাইমারি সার্ভে, এই যে ফার্স্ট স্টেজে আসবে, এটা ডিসিআর এ চলে আসবে যদি এরকম হয়ে যায়, রাইট। কিন্তু ফার্স্ট স্টেজে তুমি তো ইমিডিয়েটলি কি করতে পারো, এটাই দেখতেছি, রাইট। ইমিডিয়েটলি এগুলা করতে পারো, স্টেবলাইজ করতে পারো, রাইট। তো এরবে এন্ড সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন চলে গেল, রাইট। নাও লেটস গো টু ব্রিদিং।